আমাদের একটা বিরাট উদ্বেগের যে জায়গা, কনসার্ন যেটা বছরের পর বছর ধরে আমি বিভিন্ন মানুষকে যখন সাক্ষাৎকার গ্রহণ করি এই প্রশ্নটি আমি করি যে আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর উপরে রাষ্ট্রের যে মূল যে বলবো যে পথ চলা সেটা নির্ভর করে, মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্তম্ভ বলি, একটা হচ্ছে জুডিশিয়ারি। বিউরোক্রেসির ক্ষেত্রে বিষয়টি এরকম যে আমরা কতটুকু মেরিটোক্রেসির দিকে যেতে পারছি বা কতটুকু আনবায়াস থাকতে পারছি সেটির উপর নির্ভর করছে মানুষের বিচার পাওয়ার স্বাধীনতা এবং অধিকার, স্বাধীনতা তো নয়, অধিকার। এবং আমলাতন্ত্রের ক্ষেত্রে তাই, যে মানুষের সেবা প্রদান করার ক্ষেত্রে কতটুকু আপনি জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারছেন। তো এই জায়গাগুলোতে আমরা যদি বিএনপির ম্যানিফেস্টো দেখি, সেখানে তারা বলছেন যে তারা মেরিটোক্রেসিকে প্রাধান্য দেবেন। তো সেই জায়গাটিতে কতটুকু আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে? কেননা বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমলাতন্ত্র নিয়ে তো বিস্তর কথা হয় এবং মানুষের নৈরাশ্য এটা আমরা প্রত্যেকেই অনুভব করতে পারি। সেই জায়গা থেকে যদি একটু বলেন নাহিয়ান। নিশ্চয়ই এখানে আমাদের তুলনামূলক নৈরাশ্যের জায়গাই বেশি। আমরা দেখেছি যে মেরিটোক্রেসিকে আমলাতন্ত্রে আমরা অন্তত দেখেছি যে বিসিএস পরীক্ষা বিগত সরকারের আমলে নিয়মিতকরণ হয়েছিল এবং প্রচুর মেধাবী শিক্ষার্থী আমরা দেখেছিলাম যে সরকারি চাকরিতে যোগদানের ব্যাপারে আগ্রহী ছিলেন এবং সেটা হয়েছেও। কিন্তু সেই মেরিটোক্রেসি পরবর্তীতে সেই দলীয় কার্যক্রম পরিচালনার একটা জায়গায় পরিণত হয়েছে। আমরা দেখেছি যে আমলাতন্ত্রকে তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা এই ধরনের পদক্ষেপ দেখতে পেয়েছি। দেখেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর সময়টায় প্রচণ্ড রকম সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেটা আমরা দেখেছিলাম যে পুলিশকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আমলাতন্ত্র সহযোগিতা করছে না এবং সেখানে মোটামুটি 6 থেকে 10 মাসের মতো সময় আমরা হারিয়েছি এবং কর্মদক্ষতা সেখানে বিপুল পরিমাণে নষ্ট হয়েছে। বিএনপি সেখানে কেমন অ্যাপ্রোচ নিবে এখনো আমাদের কাছে পরিষ্কার নয়, কারণ আমাদের বিএনপির পূর্ববর্তী শাসনামলে আমলাতন্ত্রে তাদের অনেক সংরক্ষণশীলতা আমরা দেখতে পেয়েছিলাম। তারা নিয়মিতভাবে সরকারি পরীক্ষাগুলো নিতে একটু রিজার্ভড ছিলেন আমি বলবো। বিসিএস পরীক্ষাগুলো নিয়মিতকরণ হয়নি কারণ মূলত তারা আমার মনে হয়েছিল যে বিএনপি খুব সম্ভবত একটা সংরক্ষণশীল নীতি অনুসরণ করে, বেশি মানুষ সরকারে রাখবে না এবং শুধুমাত্র বিশ্বাসযোগ্য এবং দলের প্রতি আস্থা রাখে এরকম মানুষজনকে তারা জায়গা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখন আসলে সেই অ্যাপ্রোচ পাল্টাতে হবে। আমাদের কর্মসংস্থানের জায়গার একটা বড় ক্ষেত্র হচ্ছে সরকারি কর্মসংস্থান এবং সেখানে প্রচুর তরুণ তরুণী পরীক্ষায় অবতীর্ণ হন এবং সেগুলোকে নিয়মিতকরণ করতে হবে, সেখানে মেরিটোক্রেসি রাখতে হবে। বিচার ব্যবস্থার ক্ষেত্রেও আপনি যেরকম বললেন যে সেখানেও আমাদের একই সঙ্গে বিচার ব্যবস্থাকে পৃথকীকরণ প্রক্রিয়া রেখে আমরা সেটাকে পরিচালনা করতে দিতে হবে এবং সেটাকে প্রভাবিত হতে দেওয়া যাবে না। সুতরাং এই প্রক্রিয়া আসলে আমরা কতটুকু দেখতে পাবো সেটা আসলে সামনে আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু প্রত্যাশা থাকবে এটাই যে মেরিটোক্রেসি তারা ফলো করবেন এবং সেখানে দলীয়করণ না হয়ে বরং সরকারের একটা সংস্কৃতি চালু হবে যেখানে আমরা ইফিসিয়েন্সি, বাংলাদেশের স্বার্থ রক্ষা এগুলোকে প্রাধান্য দিয়ে আমরা সরকার পরিচালনা করব। ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমি দুজনের কাছে খুব ব্রিফলি আসবো। প্রথমে আসাদ আজিম, আপনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং তরুণদেরকে নিয়ে কাজ করেছেন, বাংলাদেশের বিতর্ক আন্দোলনের নেতৃস্থানীয় পর্যায়ে আপনি ছিলেন। সেই জায়গা থেকে আমি একটু খুবই জেনরিক একটা প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার পর্যবেক্ষণ জানতে চাইবো। সেটা হচ্ছে যে নির্বাচনের আগেও আমরা দেখেছি, বা এই যে এত বড় একটা মুভমেন্ট হয়ে গেল জুলাই মাসে 2024-এর তরুণদের নেতৃত্বে, কিন্তু আমরা যখনই মানে রাজনীতির বা সংসদীয় গণতন্ত্রের যে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে এই যে নির্বাচনী ক্যাম্পেইন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে একটা অভিযোগ প্রায়শই শুনতে পাই যে তরুণদেরকে সেই অর্থে এঙ্গেজ করা হচ্ছে না, মানে তাদেরকে সম্পৃক্ত করে দেশ গঠনের কাজটা করার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটা দূরবর্তী অবস্থানে রয়েছে। আপনার কাছে এই পর্যবেক্ষণটি
মানে কি মনে হয় যে এটার যথার্থতা কতটুকু, এবং আপনি যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন আমাদের সঙ্গে। অ্যাবসলিউটলি রাইট। তরুণদের সম্পৃক্ততার ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয়েছে যে বড় রাজনৈতিক দলগুলোর অনেক বেশি অনীহা রয়েছে, এবং সেটা যে সিস্টেমেটিক্যালি হয় না তা না, মানে সিস্টেমেটিক ভাবেই আসলে এই অনীহাটুকু আসলে দলের মধ্যে, দলের সংস্কৃতির মধ্যে তৈরি হয়েছে। বরং আমার কাছে মনে হয়েছে যে তরুণদের সম্পৃক্ত করবার আগে বরং সে ধরনের রাজনৈতিক সচেতন বা রাজনৈতিক ভাবে অনেক বেশি প্রজ্ঞাবান তরুণ তৈরির ক্ষেত্রে আমাদের দেশের প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক যে চর্চা রয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেই দিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে বা যে শিক্ষার যে সংস্কৃতি রয়েছে, সেই শিক্ষা সংস্কৃতির জায়গায় আসলে তরুণ নেতৃত্ব গড়ে ওঠা কিংবা তরুণ নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে স্বপ্ন দেখা হয়ে থাকে, সেরকম পথে যাওয়া, সেখানে আসলে সিস্টেমেটিক ভাবে একটা গোলযোগ রয়েছে, একটা গন্ডগোল রয়েছে আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে যে রাজনৈতিক অর্থাৎ দলীয় লেজুর ভিত্তিক রাজনৈতিক যে প্রচলন রয়েছে, এই প্রচলন আসলে যতদিন থাকবে সেক্ষেত্রে সঠিকভাবে তরুণ নেতৃত্ব গড়ে ওঠা বা তরুণ নেতৃত্ব উঠে আসা একটা বড় প্রশ্ন থেকে যাবে। বাংলাদেশে এখন পর্যন্ত প্রত্যেকটি রাজনৈতিক দল, অর্থাৎ আপনি যখন একটি বড় রাজনৈতিক দলের আনুগত্য হয়ে তরুণ থাকতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক চর্চা অবতীর্ণ হন, তখন আপনার একটা সুনির্দিষ্ট এবং একটা কাঠামোবদ্ধ আসলে একটা রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক যুক্তির জায়গা তৈরি হয়ে যায়, এবং সেক্ষেত্রে তরুণরা আসলে তার যে চিন্তার পরিসর, সে জায়গাটাই আসলে নিজেদেরকে কোণঠাসা করে ফেলে। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে রাজনৈতিক চর্চা করার ক্ষেত্রে কিংবা তরুণদের নেতৃত্ব গড়ে উঠবার ক্ষেত্রে লেজুর ভিত্তিক রাজনৈতিক যে চর্চা রয়েছে সেটারই অবসান ঘটা প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি মানুষ, তরুণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, প্রত্যেকেরই এই আবেদনটুকু ছিল বা এই আর্জিটুকু ছিল যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক অর্থাৎ প্রচলিত ধারার যে রাজনীতি রয়েছে সেই প্রচলিত ধারার রাজনীতির মুক্ত হবে। বরং আমি গতকালও দেখেছি যে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও যে সরকারি দল বিজয়ী হয়েছে, ছাত্র দল সেখানে হল দখল করতে গিয়ে মারামারিতে অবতীর্ণ হয়েছেন। এগুলো বরং আমাদের জন্য অশনি সংকেত। আমরা যদি আবারও পূর্বে সেই সংস্কৃতিতে ফিরে যাই, তাহলে তরুণ নেতৃত্ব গড়ে ওঠা কিংবা তরুণদের দিয়ে দেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়, সে জায়গা থেকে আমরা অনেক বেশি দূরে থেকে যাব। বরং এই নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি। সিস্টেম যে কাঠামো রয়েছে, যে প্রচলিত কাঠামো আমাদের দেশে দীর্ঘদিন ছিল, সেই কাঠামোকে ভেঙে নতুন করে তৈরি করা হবে। বরং বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের জায়গা আমরা এখন পর্যন্ত আশাবাদের গল্প শুনছি, আশাবাদের কথা শুনছি। আমরা সেই আমি প্রত্যাশা করি সেটা আসবে। আমরা কথা বলবো।